সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় নতুন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন পাঠ্যক্রম 2024 অনুসারে একাদশ শ্রেণীতে এই বাঙালির ভাষা সংস্কৃতির বই থেকে এই দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ সাহিত্য অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে এমসিকিউ, এসসিকিউ অর্থাৎ 1 মার্কের প্রশ্ন আসবে। তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষা এমসিকিউ ধরনের হবে। সেই কথা মাথায় রেখে আমি এই প্রাচীন বাংলার সমাজ ও বিষয়টি আলোচনা করব। আজকের এখানে বিষয় হিসেবে রেখেছি প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান ও তার ঐতিহাসিক দিক নির্দেশ সম্পর্কে, এবং প্রাচীন বাংলার একটি অন্যতম নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদের আবিষ্কার, তার সমাজ জীবন ও দার্শনিক ইত্যাদি বিষয়। প্রথমে আসি ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান কার ভৌগোলিক অবস্থান? ভৌগোলিক অবস্থান হলো সুবিশাল অংশ জুড়ে প্রাচীন বঙ্গদেশ। প্রাচীন বঙ্গদেশ যেটা ছিল অবিভক্ত বাংলা, পূর্ব ও পশ্চিমবঙ্গ, বিহার এর উত্তর অংশ, মিথিলা, সাঁওতাল পরগনা, মানভূম, সিংভূম ও ছোটনাগপুর ইত্যাদি। এছাড়া উড়িষ্যা, আসাম, ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ উপত্যকা, এই সুবিশাল অংশ জুড়েই ছিল প্রাচীন বঙ্গদেশ। কিন্তু আমরা জানি যে সময়ের সঙ্গে সঙ্গে কোনো দেশের ভৌগোলিক এলাকা পরিবর্তিত হয়, তেমনি করে এই প্রাচীন বঙ্গদেশেরও ভৌগোলিক এলাকার পরিবর্তন ঘটেছিল। কারণ এর পেছনে থাকে কালখণ্ডের প্রেক্ষিত, অথবা কোনো রাজতন্ত্রের উত্থান পতন বা জয় পরাজয়, স্থানীয় অভ্যুত্থান ও বৈদেশিক শক্তির আক্রমণ। বঙ্গদেশের এই ভৌগোলিক সীমারেখা বহুবার তাই পরিবর্তিত হয়েছে। দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সেই সময়কালে বঙ্গদেশের সমগ্র এলাকায় ছিল পাল, বর্মন, সেন রাজাদের রাজত্বকালে। বঙ্গভূমির এই কোনো ধারণা পূর্ণরূপে প্রকাশ পেয়েছিল তা নয়, তবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তৃত কালপর্বে মানুষের যে ভাষা ও সাংস্কৃতিক বা নৃতাত্ত্বিক ঐতিহ্য ছিল, সেই বুনিয়াদের উপর ভিত্তি করেই বাঙালির সংস্কৃতি গড়ে উঠতে শুরু করে। আজ থেকে প্রায় 1000 বছর আগে, অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী, এই সময়কাল প্রাচীন বাংলার ইতিহাসে একটা ভাঙাগড়া বা টানাপোড়েনের সময় চলেছিল। 200 বছরের মধ্যে কয়েকশো বছরব্যাপী স্থায়ী পাল বংশের রাজত্বের অবসান হয়। ধীরে ধীরে প্রতিষ্ঠা পায় বর্মন ও সেন বংশ। এরপর মুসলিম আক্রমণ চিরতরে সেই সমস্ত বংশ নিশ্চিহ্ন হয়ে যায়, সেন রাজত্ব। সুতরাং রাজনৈতিক ঘটনাপ্রবাহে সামাজিক অস্থিরতার আন্দোলিত এই সময়কে আমরা যুগসন্ধির যুগ বলে চিহ্নিত করতে তা অত্যুক্তি হবে না। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এক রাজতন্ত্রের অবসান হলেই অন্য একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা হওয়া মানে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্ব বা হস্তান্তর হয় না। রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক থাকে, সেই সময় সেই সমস্ত ধর্মই রাজনৈতিক প্রাধান্য লাভ পেয়ে থাকে। অন্য ধর্ম তখন হয়ে যায় কোণঠাসা। ফলত গুপ্ত যুগের সময় পাল, বর্মন, সেন রাজাদের সময় প্রাধান্য পেয়েছিল হিন্দু ব্রাহ্মণ ধর্ম, কিন্তু সেই সঙ্গে বৌদ্ধ ধর্মের আধিপত্য বিস্তারে সংঘাত ঘটে। উভয় ধর্মের অভ্যন্তরে নানা দ্বন্দ্ব ও সংঘাতের জন্ম নেয়। ফলে দুই ধর্মমতের মধ্যে তৈরি হয় নানান দল ও উপদল, মতবাদ ও বিতর্ক। ঘরে বাইরে বিরোধ তাদের পারস্পরিক আদান প্রদানের মধ্যে একটা সমন্বয় গড়ে তুলতে কখনো সাহায্য, কখনো বাধ্য করেছে। যেমন জৈন, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ্য, আর্য সংস্কৃতি আমদানি হওয়ার আগে থেকেই বাংলার আদি অধিবাসীদের মধ্যে একটা নিজস্ব সংস্কৃতি ও ভাবধারা ও সামাজিক আচার-আচরণ সুপ্রতিষ্ঠিত ছিল। প্রাক আর্য সংস্কৃতির সেই বহতার সঙ্গেই কিন্তু হিন্দু, বৌদ্ধ, জৈন ও শৈব ও বৈষ্ণব, শাক্ত ও লোকায়ত, সহজিয়া প্রভৃতি বিভিন্ন ধর্মমত এসে যোগ দিয়ে সংঘর্ষ ও সমন্বয়ে অন্তর্লীন হয়। এখানেই আমাদের বাংলার প্রাচীনতম নিদর্শন, তা চর্যাপদ কিন্তু ব্যতিক্রম নয়। অর্থাৎ আমরা এই অংশটিতে বুঝতে পারলাম যে ভৌগোলিক সীমানার যে একটা নির্দিষ্ট ছিল, সেই নির্দিষ্ট সীমানার পরিবর্তন ঘটেছে বিভিন্ন সময়। রাজতন্ত্রের উত্থান বা পতন, জয় পরাজয়ে সেই সীমারেখার পরিবর্তন ঘটেছে। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক রাজারা রাজত্ব করেছে, কিন্তু সময়ের সাথে সাথে জয় পরাজয়, উত্থান পতনে পরিবর্তিত হয়েছে। সেই একদিকে পাল বংশ, তারপর সেন বংশ, তার পরবর্তীকালে সেই যুগসন্ধিকরণে উপস্থিত হয়েছে, যেখানে সেন বংশের রাজত্ব শেষ হয়েছে মুসলিম চিরতর আক্রমণ করার জন্য। কিন্তু এই সময় দেখা যায় রাজারা এক এক সময় এক এক ধর্মের পৃষ্ঠপোষকতা করে থাকে। সেই পৃষ্ঠপোষকতার কারণে কেউ জৈন, কেউ শৈব, কেউ বা ব্রাহ্মণ্য, কেউ বা বৌদ্ধ ধর্মের মধ্যে বিশেষভাবে জোরদার হয়ে ওঠে এবং অন্য ধর্মগুলো কোণঠাসা হয়ে যায়। কিন্তু এই পারস্পরিক দ্বন্দ্বের মধ্য দিয়ে বাংলা ভাষার সেই একটি প্রাচীনতম নিদর্শন আছে, যেখানে সেই সময়কার সমাজ ব্যবস্থা, বিভিন্ন দৃষ্টান্ত, লৌকিক জীবন উঠে আসে। তেমনই একটি নিদর্শন হলো আমাদের চর্যাপদ। তাহলে এই অংশটি থেকে আমরা যে বিষয়গুলি জানবো তা একটা আমি খাতায় নোট করেছি, একটু লক্ষ্য করো। ভৌগোলিক অবস্থান, তাহলে সুবিশাল সেই বঙ্গদেশ বলতে আমরা কি বুঝি? অবিভক্ত বাংলা, বিহার উত্তর অংশ ও মিথিলা, আসাম ইত্যাদি।
যদি জিজ্ঞাসা করা হয় এই বাংলার সাথে কোনো রাজতন্ত্রে উত্থান পতনে জয় পরাজয়, স্থানীয় অভ্যুত্থান ও বৈদেশিক শক্তির আক্রমণে কোনো দেশের ভৌগোলিক সীমানা পরিবর্তিত হয় বা কেন সেই ভৌগোলিক সীমানা পরিবর্তিত হয়, এবং বঙ্গদেশের সমগ্র এলাকা জুড়ে পাল সেন রাজাদের রাজত্বকালে সেই সময়কার ভাষা ও সাংস্কৃতিক নৃতাত্ত্বিক ঐতিহ্যগত কারণে বাঙালির সংস্কৃতি গড়ে উঠেছিল নানাভাবে। চর্যাপদের আবিষ্কার সম্পর্কে। সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান কি? প্রধান উপাদানই হলো ভাষা। বাংলা ভাষার তেমনই একটা প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তার বাঙালির ভাষা, সমাজ, সংস্কৃতি কেমনভাবে প্রতিফলিত হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1906-7 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করেন। দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু ঠিক এরই 10 বছর পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ওই হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় পদ্য, গান ও দোহা নামে একটি গ্রন্থাগারে প্রকাশ পায়। এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিকাসহ ধর্ম আচরণের বিধিনিষেধ বিষয়ক মোট 46.5টি সম্পূর্ণ গান, একটি খণ্ডিত বা অসম্পূর্ণ গান। বৌদ্ধাচার্য সরসব্রজ ও কৃষ্ণাচার্য রচিত দোহা। সাধারণভাবে এই লোকমুখে এটি চর্যাপদ বা চর্যাগীতি নামেই পরিচিত ছিল। প্রবোধচন্দ্র বাগচি মহাশয় তিনি একবার নেপাল থেকে চর্যাপদের আরেকটি পুঁথি পালেন, তিব্বতী অনুবাদ। সেই তিব্বতী অনুবাদে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা দেখেছিলেন 51টি, অর্থাৎ মূল বইয়ে মোট 51টি পদ বা গান ছিল। যাই হোক, এই চর্যাপদ হলো বাংলা ভাষা ও নব্য ভারতীয় আর্য ভাষার একটা প্রাচীনতম দৃষ্টান্ত। রচনাকালের আগ পর্যন্ত তাহলে আমরা যে প্রশ্নগুলো ওপরে বিশেষভাবে গুরুত্ব সহকারে নজর দিতে হবে তারই একটা ছক আমি খাতার মধ্যে নোট ডাউন করেছি। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে নিতে পারো। চর্যাপদের আবিষ্কার। সাংস্কৃতিক ঐক্যের প্রধান উপাদানই হলো ভাষা। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন নাম কি? চর্যাপদ। আবিষ্কারক 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে। নাম চর্যাচর্য বিনিশ্চয়, তালপাতার পুঁথিতে লেখা। গ্রন্থাগারে প্রকাশ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার পদ্য, গান ও দোহা। এটা লেখা মিসিং হয়ে গেছে আমার। পদ সংখ্যা 46.5টি। তিব্বতী অনুবাদকের আবিষ্কারক প্রমোদচন্দ্র বাগচি, কিন্তু তিব্বতী অনুবাদক ছিলেন মণি দত্ত। আর ভাষা ছিল আর্য ভাষা, এটা নব্যভারতীয় আর্য ভাষা বা বাংলা ভাষা। পরবর্তী অংশটি খেয়াল করো, আমরা রচনাকালটা একটু দেখব। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার ও প্রমোদচন্দ্র বাগচি মহাশয় নানা দিক বিচার করে প্রমাণ করেছিলেন যে চর্যার ভাষা এই চর্যার রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই রচিত। কবি পরিচিতি। চর্যাগীতি রচয়িতাদের সকলেই জীবন সম্পর্কে প্রাপ্ত তত্ত্ব তা যথেষ্ট নয়, কারণ এই চর্যাগতে মোট 23 জন কবি, আবার মতান্তরে আবার 24 জন কবির কথা বলা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি পদ লিখেছিলেন কর্ণপাদ বা কৃষ্ণাচার্য, প্রায় 12টি পদ লিখেছিলেন। বসুপাদের 8টি, সরহপাদের 4টি, কুক্কুরীপাদের 3টি, লুইপাদ, শান্তিপাদ 2টি, ডম্বিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদ প্রমুখর 1টি করে পদ। মহাযান, ব্রজযান, সহজযান আর হীনযান ইত্যাদি বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা, সর্বোপরি তান্ত্রিক মত ও চর্যার বিভিন্ন গানে নানান অভিব্যক্তি নিয়েই প্রকাশিত হয়েছে। সমস্ত চর্যাকারীরা তাদের তাত্ত্বিক দিকটিকে প্রচ্ছন্ন রেখেই সমকালীন কোনো রূপছবির সাহায্যকেই ফুটিয়ে তুলেছেন এক গূঢ়। সেখানে পদগুলির কাব্য সম্ভাবনাময় ও গীতিমাধুর্যের প্রকাশ পেয়েছে। মুশুকপাদ কিংবা সবরপাদ কিংবা ডেন্ডনপাদ প্রমুখের নাম আলাদা করে তা উল্লেখ করতেই হয়। প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্ব দেবে তারই একটা অংশ আমি নোট ডাউন করেছি, একটু খেয়াল করো। রচনাকাল যদি বলা হয় এখান থেকে 10ম ও দ্বাদশ শতাব্দীর মধ্যে সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচির মতামত দিয়েছিলেন। কবি পরিচিতি 23 জন, ওই মন্বন্তরে বললাম 23 জন, 24 জন,
কান্নপদ 12 মানে এখানে তার 12টি পদ, মুশুকপদ 8 মানে 8টি পদ, সরহপদ 4, কুকুরিপাদ 3, লুই, শান্তি, সবর 2, ডম্বি, চাটিল ও অন্যান্য যারা আছে তাদের সকলে একটি করে পদ। কিন্তু খেয়াল রাখতে হবে সকলেই কিন্তু বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য ছিলেন। তাহলে এই চর্যাপদটির কাব্যমূল্য কতটুকু? কাব্যমূল্য বিচার করলে বলা যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এই গানগুলি মূল্য অসাধারণ। বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত ও সেই সাধনপথের আনন্দকে প্রকাশ করার জন্য এই গানগুলি লেখা। তাহলে গানগুলি কী উদ্দেশ্যে? বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত ও সেই সাধনপথের আনন্দকে প্রকাশ করা। কিন্তু আশ্চর্যের বিষয় এই গানগুলি প্রবর্তিত খাতেই পরবর্তীকালে বৈষ্ণব সহজিয়া, বৈষ্ণব ও শাক্ত পদাবলী, আউল বাউল, মরিফতি, মুর্শিদি গানের প্রবাহ হয়ে চলেছে। তাহলে চর্যাপদ প্রায় সবকটি গানই কিন্তু মাত্রাবিন্ত ছন্দে লেখা, যাদের আছে অন্তমিলযুক্ত, কোথাও বা কবির উল্লেখিত থাকলেও সব ক্ষেত্রে রাগরাগিনীর নির্দেশ বেশ স্পষ্ট। সেখানে কোথাও মল্লার, কোথাও বা বঙ্গালী ইত্যাদির রাগ দেখা যায়। আবার চর্যার গানগুলি কিন্তু লৌকিক জগতে এক চিত্রময় রূপ বর্ণনা করে। যদি বলা হয় সবরপদের 28 নং পদটি, যেখানে বলা হয়েছে উঁচা উঁচা পাবত তহি বসি সবরি বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জুরি মালি, উমত সবর পাগল সবর মা কর কুলি, গোহাডা তোহরি নিও ঘড়ি নি নামে সহজ সুন্দরী, না না তরুবর মৌলিল রে গ অনত লাগিলি ডালি, একেলি সবরি এ বনহিন্ডই কর্ণকুণ্ডল বজ্রধারী। অর্থাৎ উঁচু উঁচু পাহাড়ের সবরি বালিকারা বাস করে, সবরি ময়ূরপুচ্ছ পড়েছে তার গলায় গুঞ্জা ফুলের মালা। ওগো উন্মত্ত সবর পাগল সবর গোল করো না, আমি তোমারই গৃহিণী নামে সহজ সুন্দরী। নানা বৃক্ষ মুকুলিত হলো, আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল, সবরই নানা ভূষণে সেজে এ অরণ্যে একা একা ঘুরে বেড়ায়। সবরপদের যদি আরেকটি পদ উল্লেখ করা হয়, সেখানে তিনি বলছেন হেরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা, শুকর এসে রে কপাসু ফুটিলা, তৈলা বাড়ির পাশেরও জনহার বাড়ি তা এলা, ফিটিলি অন্ধারি রে আকাশ ফুলিলা, কঙ্গু চীনা পাকেলা রে সবরা সবরি মাতেলা, অনুদিন সবরে কিম্পি ন কেবই মহা সুহে ভেলা। 50 নং পদ, অর্থাৎ আমার উঁচুতে ঘর, কার্পাস ফুলে তার চারপাশ ভরে গেছে, বাড়ির পাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্নার আলোর আধার কেটে গিয়ে যেন অজস্র ফুল ফুটেছে আকাশে, কঙ্গুচিনা ফল পেকেছে, সবরই প্রেম আবেগে মেতে উঠেছে। এছাড়া চারপাশে চেনা জগতের ছোট ছোট খণ্ড মুহূর্ত বাস্তব জীবনের দৃশ্য ছায়াছবির মতো বারবার এখানে ফিরে এসেছে, যেখানে আছে সান্ধ্য সন্ধ্যার আরতির ঘণ্টা, গরুর দুধ দেওয়া উষ্ণ দুধের গন্ধ, অরণ্যের আধারে শিকারীর হরিণ ধরা, গ্রাম্য বধূর বিষণ্ণ মুখ, মাদলের আওয়াজে বোঝা যায় বর চলেছে বধূ আনতে, সেখানে স্ত্রীচার, বাসরঘর ও নিশি অন্ধারি মশা অচারা, অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা সর্বোপরি। নদীময় বাংলার শান্ত স্রোতস্বিনী তরঙ্গে উত্তাল সজলতার কথা নানান অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি সেই চিত্রধর্মিতা কবিতার একটা বিশিষ্ট দিক হয়ে ফুটে উঠেছে। এই চিত্রগীতিময় মানবিক প্রকাশ চর্যাপদে আমরা প্রথম খুঁজে পেয়েছিলাম। তাহলে এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্ব দেবে তারই একটা অংশ আমি নোট ডাউন করেছি, একটু খেয়াল। তাহলে এর কাব্যমূল্য কী? দেখো, বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত এবং সেই সাধনপথের আনন্দকে প্রকাশ করার জন্যই কিন্তু এই গানগুলি লেখা হয়েছিল। তবে একথা সত্য যে বাস্তব আকস্মিক আত্মপ্রকাশে যে রসসৃষ্টি হয়েছে তার কাব্যমূল্য অতুলনীয়। কাব্যের কাব্যত্ব নির্ভর করে কিন্তু রস উত্তরণে ও সৌন্দর্য ব্যঞ্জনায়। চর্যাগীতি নিঃসন্দেহে সেই আধ্যাত্ম সঙ্গীত ও অথচ বহিরঙ্গের রস আবেদনে ও সৌন্দর্য ব্যঞ্জনায় কাব্যের কাব্যমূল্য অসাধারণ। সহজিয়াপন্থী এক শ্রেণীর বৌদ্ধ সাধক তাদের সাধনার গূঢ়তত্ত্বকে লৌকিক জীবনের আধারে রূপক ও সংকেতের সাহায্যে এই গান রচনা করেছিলেন। এক চর্যা গানে আছে ছোট কাহিনী, গল্পের এক একটা প্রসঙ্গ। কুক্কুরিপদের সেই রচিত পদেই কিন্তু আমরা তা দেখতে পাই। প্রসব করার পর এক নারীর কাতর আরতি আতুর ঘরের জন্য, ফেটলিও গোমাত্র অন্তরি চাহি। এছাড়া 28 নং পদে সবর সবরীর কথা, তাদের প্রেমা অনুভূতির ব্যঞ্জনা আধুনিক কবিতা পাঠককে আলোড়িত করে তোলে, যেখানে বলে
আগেই বলেছি যে উঁচা উঁচা পাবত তহি বসি সবরি বালি, উম্মত সবর পাগল সবর মাকর গুলি গুহারাত হরি, মানে যে লাইনটা একটু আগে আমি এখানে পাঠ করছিলাম। তারপর হচ্ছে নি ঘরণী নামে সহজ সুন্দরী। এর মানে তো আমি বললাম যে উঁচা উঁচা পাহাড়ে সবরই বালিকা বাস করে। সবরই ময়ূরপুচ্ছ পড়েছে তার গলায়, গুঞ্জা ফুলের মালা ও উন্মত্ত সবর পাগল সবর গোল করো না, আমি তোমারই গৃহিণী নামে সহজ সুন্দরী। নানা বৃক্ষ মুখলিত হলো, আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল, সবরই নামে নানা ভূষণে সেজে এই অরণ্যে একা ঘুরে বেড়ায়। এখানে সহজ সুন্দরী পর্যন্ত আছে, এর আগে আমি বিস্তারিত বলেছি। এছাড়া লৌকিক জীবনচিত্র ও লোক চরিত্র, বধুর কাম অভিসার, সাঁকো নির্মাণ, নৌকা বাওয়া, শিকার করা, বুদ্ধনাটক চর্চা ইত্যাদির কথা এখানে জানা যায়। ধন্যবাদ ছাত্রছাত্রীরা। তোমাদের এই বইটাতে আমি লাইন ধরে কয়েকটা জিনিস আলোচনা করলাম এবং এখানে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি চর্যাপদের রস, অলঙ্কার, ছন্দ, তার ভাষা অধিকার এবং ঐতিহাসিক গুরুত্ব ও সামাজিক লৌকিক জীবন সম্পর্কে আলোচনা করে আমি এই অধ্যায়টি সমাপ্ত করব, এবং এখান থেকে যে যে এমসিকিউ হয় তারই একটা ভিডিও নিয়ে উপস্থিত হব, তোমরা আরও জানতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে একটু আন্তরিকভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।